আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেল থেকে নিয়মিতভাবে পড়াশোনার বিভিন্ন টিপস, ট্রিক্স, গাইডলাইন ইত্যাদি বিষয়গুলো শেয়ার করা হয়ে থাকে। তবে শিক্ষার্থী বন্ধুরা রিসেন্টলি বলেছেন যে, "ভাই আমরা বই চুজ করার ক্ষেত্রে বাজারে যে অনেকগুলো বই আছে, এইগুলোর ক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি। তো আপনি যদি বিভিন্ন বই নিয়ে একটু রিভিউ করতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো।" তো আমার কাছে মনে হয়েছে এখন থেকে আমি নিয়মিতভাবেই বাজারে যে বইগুলো আছে, বিশেষ করে যে বইগুলো ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, সেই বইগুলোর ভালো-মন্দ যে দিকগুলো আছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করব। তো শুরুতে আরেকটা বিষয় বলি যে আমি প্রত্যেকটা বই এবং বইয়ের লেখকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আসলে প্রত্যেকটা লেখকই কিন্তু আ যথেষ্ট পরিশ্রম করে বইটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করে এবং পরীক্ষায় কমন পাওয়ার ক্ষেত্রে যদি বলি যে পরীক্ষায় আসলে কোনগুলো পড়লে কমন আসবে, এইটা যদি আপনি দেখেন, সব বই থেকেই কিন্তু পরীক্ষায় কমন আসে। খুব একটা পার্থক্য হয় না। ১ টা ২ টা প্রশ্নে পার্থক্য হতে পারে। তাহলে পার্থক্যটা আসলে হয় কোথায়? পার্থক্যটা হয় হচ্ছে বইয়ের ক্ষেত্রে সাজানো গোছানোতে, হ্যাঁ? পরীক্ষায় কমন পাওয়ার ক্ষেত্রে কম বেশি সবই এক। কিন্তু সবগুলো বইয়ের সাজানো গোছানো কিন্তু একরকম না। আপনারা দেখবেন কোনো বইয়ের মধ্যে তথ্যের উপস্থাপনা, ডাটা, ছক, টেবিল বা বিভিন্নভাবে বইটা কেমনভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। এক কথায় কিছু বই আছে যেটা পড়লে আপনার আত্মতৃপ্তি কাজ করবে, হ্যাঁ? তো আমার কাছে মনে হয়েছে এটাও একটা আ বই চুজ করার ক্ষেত্রে বড় দিক হতে পারে। পাশাপাশি আমি ভিডিওতে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করব। তো আজকে আমি যে বইটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আ ইংরেজি সাহিত্যের জন্য এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার। আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি, যে কারণে হয়তোবা আপনাদের কাছে লেখাটা উল্টো দেখাচ্ছে। বইটি লিখেছেন হচ্ছে এস এম শামীম আহমেদ ভাই। এস এম শামীম আহমেদ ভাইয়ের লেখা। এই বইটি আমার কাছে ইংরেজি সাহিত্যের জন্য খুবই ভালো মনে হয়েছে। তো চলুন আমরা আসলে দেখে নিই যে এই বইটার মধ্যে কি আছে। তো শুরুতেই যদি বলি এই বইটার মধ্যে একবারে আমি আমার মতন করে ব্যাখ্যা করব, হ্যাঁ? মানে আমি বই রিভিউ নিয়ে এর আগে কখনো ভিডিও করি নাই বা এ সম্পর্কে আমার খুব একটা আইডিয়াও নাই, হ্যাঁ? তো আমি আমার মতন করে, আপনারা জানেন সবসময় সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করি। তো সেটাও এখন এইভাবেই করছি, হ্যাঁ? 3 স্টেপস প্রিলিমিনারি প্রশ্ন বিশ্লেষণ, হ্যাঁ? তো আপনারা এই বইটা পড়তে গেলে সবচেয়ে ভালো দিক আমার যেটা মনে হয়েছে, যেকোনো একটা বই নিয়ে এসে কিন্তু আপনি একদিক থেকে পড়া শুরু করলেই হবে না। কারণ একটা বইয়ের মধ্যে যা আছে সবকিছু পড়তে হয় না। ইভেন আমি যে বইটা আপনাদেরকে দেখাচ্ছি, এই গেট টু ইংলিশ লিটারেচার, এই বইটা আমার কাছে পরিপূর্ণ মনে হয়েছে। কিন্তু এই বইটারও যে আপনাকে সবই পড়তে হবে তা না। কারণ টপিক বাছাইয়ের ক্ষেত্রে সবগুলো টপিক কিন্তু গুরুত্বপূর্ণ না, বা ইংরেজি সাহিত্যের সবগুলো লেখক কিন্তু গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, আবার কিছু লেখক আছে আমাদেরকে ডিটেইলস পড়তে হয়। কিছু লেখকের শুধুমাত্র বোল্ড বা কিছু স্পেসিফিক তথ্য পড়তে হয়। বিগত বছরের প্রশ্নকে গুরুত্ব দিতে হয়। তো সবকিছু মিলিয়ে এই বইটার মধ্যে শুরুতেই 3 স্টেপস প্রিলিমিনারি কোয়েশ্চেন এনালাইসিস করা আছে, হ্যাঁ? মানে ৩ টা ধাপে কোয়েশ্চেনটা এনালাইসিস করা আছে। এর মধ্যে একটা হচ্ছে টপিক বেসড, হ্যাঁ? টপিক বেসড বলতে যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পূর্ববর্তী বছরগুলোতে যে প্রশ্নগুলো হয়েছে, কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন হয়েছে। যদি ফার্স্টে আপনি এইটা দেখেন তাহলে আপনার একটা খুব ভালো একটা আইডিয়া আসবে যে কোন টপিকগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন পরীক্ষায় আসে, আমাকে সেগুলো কিভাবে পড়তে হবে। এই আইডিয়াটা পাবেন। এটা গেল ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে পিরিয়ডস বেস। আপনারা জানেন ইংরেজি সাহিত্যে অনেকগুলো পিরিয়ড আছে। তো কোন পিরিয়ডটা আবার পরীক্ষার জন্য কতগুলো, মানে কিরকম গুরুত্বপূর্ণ, কোন পিরিয়ড থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি হয়, তাহলে পিরিয়ড বেসড আপনার একটা আইডিয়া আসবে। দেন ফাইনালি হচ্ছে রাইটার বেসড, অর্থাৎ বিভিন্ন এই যে পিরিয়ডেরই আবার অন্তর্ভুক্ত অনেক রাইটার আছে, হ্যাঁ? এক পিরিয়ডে অনেক রাইটার আছে। তো এই রাইটারগুলোর মধ্যে থেকে আবার কোন রাইটার তুলনামূলক পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোন রাইটার থেকে প্রশ্ন মিসিং হয় না, কোন রাইটার থেকে পরীক্ষায় খুব বেশি একটা প্রশ্ন আসে না, কোন রাইটারের শুধু স্পেসিফিক তথ্যগুলো পড়লেই চলবে, এরকম ফার্স্টেই এই বইটার মধ্যে 3 স্টেপস প্রিলিমিনারি কোশ্চেন অ্যানালাইসিস করা আছে, যেটা আমার কাছে মনে হয়েছে যদি কোনো শিক্ষার্থী বইটা পড়া শুরু করার পূর্বেই এই ৩ টা বিষয় যদি একটু, এই কোশ্চেন অ্যানালাইসিসগুলো যদি টপিক বেসড, পিরিয়ডস বেসড এবং রাইটার বেসড কোশ্চেনটা অ্যানালাইসিস করে নিতে পারে, তাহলে পুরো ইংরেজি সাহিত্য সম্পর্কে উনার একটা ভালো আইডিয়া চলে আসবে। পাশাপাশি এই বইটার মধ্যে থেকে ভিতরে পড়তে গেলে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত, বা কোনগুলো পড়লে পরীক্ষায় তিনি বেশি প্রশ্ন কমন পেতে পারেন, বা বইটা আসলে কিভাবে শুরু থেকে শেষ করা যেতে পারে তার একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। এটা গেল প্রথম পয়েন্টটা। এরপরে যদি বলি, লেখক এখানে ১০ মার্কস পাওয়ার, অর্থাৎ ইংরেজি সাহিত্যে খুব সহজেই ১০ মার্কস বা বেশি মার্কস পাওয়ার ১০ টা পরামর্শ দিয়েছেন। আপনারা এটা অনুসরণ করতে পারেন, হ্যাঁ? যে আসলে ইংরেজি সাহিত্যে কীভাবে ভালো করা যেতে পারে। তারপরে যদি বলি, আমি র্যান্ডমলি লিখে রেখেছি আরকি, হ্যাঁ? যে বিগত বছরের প্রশ্ন। আমরা জানি ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু ইংরেজি সাহিত্য না, বিসিএস এর যেকোনো, আমরা যদি বলি যেকোনো বিষয়ের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে এই বইটার মধ্যে বিগত বছরের সকল প্রশ্নই প্রায় আছে। অর্থাৎ ইংরেজি সাহিত্যের এর পূর্ববর্তী বিভিন্ন জায়গায়, হ্যাঁ? আমরা বলতে পারি মানে চাকরির পরীক্ষায় শুধু বিসিএস না, বিসিএস থেকে শুরু করে অন্যান্য যত প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা আছে বা ইউনিভার্সিটি অ্যাডমিশন যা বলি না কেন, সব প্রশ্ন কিন্তু এর মধ্যে অন্তর্গত আছে। তো আমরা আল্টিমেটলি রাইটার বেসড, টপিক বেসড ভিতরে যাই পড়ি না কেন, বিগত বছরের প্রশ্নটা পড়তে আমি সবসময় সবাইকে উৎসাহিত করি। তো এই বইটার মধ্যে আবার বিগত বছরের কোনো প্রশ্নই মিসিং নাই। হ্যাঁ? এটা একটা খুবই ভালো দিক।
আর যদি স্পেসিফিকভাবে বিসিএস প্রিলিমিনারির প্রশ্নের কথা বলি, হ্যাঁ, কারণ এই যে দেখা যাচ্ছে দশম বিসিএস থেকে শুরু করে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তার পূর্ববর্তী সময় পর্যন্ত যে বিসিএস পরীক্ষাটা, এখনকার কথা বললে 45তম বিসিএস, হ্যাঁ, এই প্রশ্নটা অর্থাৎ বিসিএস প্রিলিমিনারির প্রশ্নটা এখানে আবার সম্প্রসারিত ব্যাখ্যা দেওয়া আছে, যেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এর পিছনে একটা কারণ বলি, সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারির প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করতে পারলে আপনি দেখবেন যে সেখান থেকে আপনি একটা পূর্ণাঙ্গ ধারণা তো পাবেন, পাশাপাশি ওখান থেকে আপনি অনেকগুলো প্রশ্ন বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন। এখানে আরও একটা ভালো দিক হচ্ছে যে ইংরেজি সাহিত্যটা আসলে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আসে না। ইংরেজি সাহিত্যটা দেখবেন যে শুধু বিসিএস প্রিলিমিনারিতে আসে, আর অন্যান্য চাকরির পরীক্ষায় হয়তো বা মাঝে মাঝে একটা দুইটা প্রশ্ন হয়। যে মাঝে মাঝে যে একটা দুইটা আবার প্রশ্ন হয়, এর জন্য তো আমাদের পুরো ইংরেজি সাহিত্য পড়াটা সম্ভব না, বা এটা পড়া হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমরা কী করব? সেক্ষেত্রে যে কাজটা করতে পারি, আমরা দশম বিসিএস থেকে 45তম বিসিএস পর্যন্ত বিসিএসের যে প্রশ্নগুলো আছে এইটা যদি আমরা একটু কষ্ট করে ব্যাখ্যাটা পড়ে ফেলতে পারি, তাহলে আদার্স পরীক্ষা ইংরেজি সাহিত্য থেকে যে প্রশ্ন আসবে এর মধ্যেই কমন পাওয়ার সম্ভাবনা থাকে। তো এই বইটার মধ্যে দশম বিসিএস থেকে 45তম বিসিএস প্রশ্নের ব্যাখ্যা সহ খুব সুন্দরভাবে সমাধান দেওয়া আছে। আপনারা যদি ওইটুকু ভালোভাবে সমাধান করতে পারেন, বিসিএস প্রিলিতেও অনেকগুলো প্রশ্ন কমন পাবেন, আদার্স অন্যান্য যে পরীক্ষায় দুইটা একটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে সেখানে ওইখান থেকেই শুধু কমন পেয়ে যাবেন। এরপরে যদি বলি যে এই বইটার মধ্যে বিভিন্ন ছক বা তালিকা দেয়া আছে, হ্যাঁ, আমরা যখন রাইটারগুলো পড়তে যাই, রাইটারের লেখা বিভিন্ন উপন্যাসের নাম, টাইটেল থেকে শুরু করে অনেক কিছুই পড়ি, ক্যারেক্টার, কোটেশন, এগুলো আমরা এক একটা রাইটার যখন পড়তে যাই ওই রাইটারের পড়ি। কিন্তু যখন আমরা সবগুলো রাইটার পড়া শেষে আমরা যখন আলাদাভাবে আবার কিছু ছক বা তালিকা পড়তে পারবো, তখন বিষয়গুলো আমাদের জন্য আরও সহজ হবে এবং মনে রাখাটা আমাদের জন্য ইজি হবে, পাশাপাশি কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন যে একই নামের সাহিত্যকর্ম, হ্যাঁ, যেমন ইংরেজি সাহিত্য পড়তে গেলে দেখবেন এরকম অনেক কনফিউশন তৈরি হবে, একই নামের সাহিত্যকর্ম আসবে প্রায় কাছাকাছি দুইটা লেখা, কিন্তু আপনি যদি পড়ার সময় ক্লিয়ার করে না পড়েন তাহলে কিন্তু আপনার একটা কনফিউশন থেকে যেতে পারে, এবং পরীক্ষায় এই টাইপের প্রশ্ন প্রায় আসে। হ্যাঁ, তো এই বইটার মধ্যে যখনই আপনি দেখবেন যে কোনো একটা রাইটার একই রকম সাহিত্যকর্ম আছে, সেই বইটা মানে ওই সাহিত্যকর্মের সাথে বাকি সাহিত্যকর্মের মিল অমিল বা নামের কোথায় কনফিউশন হতে পারে সেটা ক্লিয়ার করা আছে। আর আলাদাভাবেই কিছু ছক দেওয়া আছে, যেমন এই যে একই নামের সাহিত্যকর্ম সবগুলো মানে পুরো ইংরেজি সাহিত্যের মধ্যে যত একই নামের সাহিত্যকর্মের সমস্যা হতে পারে এরকম একটা ছক দেওয়া আছে। কবি সাহিত্যিকদের টাইটেল, এটার ছক দেওয়া আছে। আমরা যে কবি সাহিত্যিকদের বিভিন্ন উপন্যাস, নাটক, কবিতা, ছোট গল্প অথবা ইপিক, এলিজি এগুলো পড়তেছি, এইগুলোর আবার আলাদা আলাদাই ছক করা আছে। হ্যাঁ, আমরা হয়তো বা ভিতরে রাইটারগুলো পড়ে আসলাম, পরবর্তীতে আলাদা করে ছকের মধ্যেই পড়লাম, এটা একসাথে পড়াটা রিভিশনও হয়ে গেল এবং গোছানো, মানে একই সাথে প্রত্যেকটা রাইটারের একত্রে তথ্য থাকলে সেটা মনে রাখাও আপনার জন্য সহজ হলো। পাশাপাশি অন্যান্য আরও ক্যারেক্টার, কোটেশন, কে কোন দেশের লেখক সহ আরও অনেক ছক বা তালিকা দেয়া আছে, যে ছক বা তালিকাগুলো আলাদাভাবে পড়তে পারলে আমাদের জন্য খুবই ভালো হয়, মানে একটা গোছানো প্রস্তুতি হবে। তারপরে যেমন কোটেশনের কথা যদি বলি, এই বইটার মধ্যে দেখবেন যে যে কোটেশনগুলো আছে, হ্যাঁ, কোটেশনগুলো তো লেখক পড়ার সময় দেয়া আছে, আলাদাভাবে কোটেশনের একটা চ্যাপ্টারও আছে। এই কোটেশনের যে চ্যাপ্টারটা এখানে খুব সুন্দরভাবে কোন রাইটারের কোন লেখা থেকে কোন কোটেশনটা নেওয়া হয়েছে, ইদানিং কিন্তু এরকম প্রশ্ন আসতে দেখা যায়, কোন রাইটারের কোন লেখা থেকে কোটেশনটা নেওয়া হয়েছে সেই কোটেশনগুলো দেওয়া আছে। এবং আরেকটা ভালো দিক হচ্ছে যে কোটেশনগুলোর বাংলাটা সহ দেওয়া আছে। হ্যাঁ, অনেক সময় আমরা কোটেশন পড়ে বুঝতে পারি না, তো অর্থটা সহ দেওয়া আছে। আরেকটা বিষয় হচ্ছে ক্যারেক্টার, হ্যাঁ, ক্যারেক্টার কোটেশন, এগুলো থেকে ইদানিং বিসিএস পরীক্ষায় অনেক প্রশ্ন থাকে। তো ক্যারেক্টার কোটেশনগুলো যদি আমরা সরাসরি মুখস্থ করতে যাই তখন আমাদের মনে রাখাটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু আমরা যদি কোনো একটা সাহিত্যকর্মের সারসংক্ষেপটা জেনে এসে তারপরে যদি ক্যারেক্টার কোটেশনগুলো মনে রাখতে চাই তখন আমাদের পক্ষে মনে রাখাটা অনেক ইজি হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই বইটার একটা বিশেষত্ব আমার কাছে মনে হয়েছে যে ইংরেজি সাহিত্যের এখন কতজন লেখক কত কিছু লিখে রেখেছেন, হ্যাঁ, এত সাহিত্যকর্ম তো আপনার পক্ষে মনে রাখা সম্ভব না, মানে সাহিত্যকর্মের সারসংক্ষেপ তো জানার দরকার নেই বা লাগেও না। বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট রাইটারদের কিছু এমন কিছু লেখা আছে যেইগুলো হচ্ছে যে সাহিত্যকর্মগুলো হতে পারে, সেটা উপন্যাস, নাটক, যেটাই হোক না কেন, খুবই গুরুত্বপূর্ণ, এবং ওই উপন্যাসের সারসংক্ষেপ থেকেই ক্যারেক্টার বা কোটেশনগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এই বইটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে লেখাগুলো ইংরেজি সাহিত্যে আছে সেগুলোর সারসংক্ষেপটা খুব সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে। আপনি ওইটা যদি পড়েন তারপরে ক্যারেক্টার কোটেশনগুলো জানেন তাহলে এটা আপনার জন্য মানে পড়তে এবং গোছাইতে খুব সহজ হবে। তারপরে এই বইটাতে মনে হয় এমসিকিউর কথা তো বলছি, প্রায় 1500টার মতন এমসিকিউ আছে, এবং লাস্টে গিয়ে যাচাই করার জন্য প্রায় 10টার মতন মডেল টেস্ট আছে, গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যে বললাম যে সব রাইটার তো আমাদেরকে পড়তে হচ্ছে না। এখন এই বইটার ক্ষেত্রে অনেকে একটা বিষয় বলতে পারেন যে ভাইয়া আপনি তো বইটার কথা বললেন, কিন্তু বাজারের অন্যান্য যে বইগুলো আছে, হ্যাঁ, মানে বইয়ের মধ্যে অনেক ভাগ আছে, আমি এগুলো নিয়ে আস্তে আস্তে সব ক্লিয়ার করার চেষ্টা করব। যে কিছু বই আছে খুবই সংক্ষিপ্ত আকারের বই, ওই বইটা পড়লে আপনি কমন পেয়ে যাচ্ছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আমি এত কষ্ট করে এই বইটা পড়তে যাবো কেন, এরকম প্রশ্ন আসতে পারে। তো আমি শুরুতেই বললাম যে একটা বইয়ের ক্ষেত্রে মানে এই বইটার ক্ষেত্রেও যে আপনাকে A to Z সব পড়তে হবে তা না, শুরুতেই বলা আছে কি পড়বেন, বা আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ইংরেজি সাহিত্যের প্রশ্ন বিশ্লেষণ বা কতটুকু পড়তে হবে, কীভাবে পড়তে হবে সেটা দেখে নিতে পারেন, দেখে নিয়েও আপনি চাইলে যে কোনো বই পড়তে পারেন।
তো সব রাইটারের সব কিছু পড়তে হচ্ছে না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রাইটার সেই রাইটার আপনি সবই পড়ে ফেললেন। এখন আদার্স যে রাইটারগুলো আছে যেগুলো থেকে তথ্য খুব একটা পরীক্ষায় প্রশ্ন আসে না, বা দেখা গেছে এই বইয়ের মধ্যে ওই রাইটার থেকে 1 পৃষ্ঠার তথ্য দেওয়া আছে, কিন্তু আপনার ওইখান থেকে হয়তো বড়জোর 2টা-4টা তথ্য পরীক্ষায় আসার মতন। তো ওই 2টা-4টা তথ্য আবার বইটার মধ্যে আলাদাভাবে বোল্ড করা আছে বা মার্ক করা আছে, মানে আলাদাভাবে চিহ্নিত করা আছে, যে আপনি যদি মনে করেন যে এই বইয়ের মধ্যে আমি তো সবই এলোমেলো হচ্ছে, যে এত কিছু কীভাবে পড়বো, তো ওইটা আপনার চিন্তার কোনো কারণ নেই। এই বইটার মধ্যে যে আপনার আলাদাভাবে যেই তথ্যগুলো বা আদার্স রাইটার যেগুলো খুব বেশি একটা পড়তে হয় না, সেটার জন্য কতটুকু পড়বেন সেগুলো আবার মার্ক করা আছে। আপনি যদি ওই রাইটারের ক্ষেত্রে অত ডিটেলস কিছু না পড়তে চান, শুধুমাত্র মার্ক করা অংশগুলো পড়ে যাবেন, হ্যাঁ, এইটা গেল একটা। আর ওই রাইটার থেকে যদি মার্ক করা অংশের ধরে নিচ্ছি মার্ক করা অংশ 1টা-2টা আছে, আর ওই রাইটার থেকে শুধুমাত্র বিগত বছর 1টা বা 2টা প্রশ্ন আসছে, আপনি ওই রাইটার থেকে সব কিছু পড়ার দরকার নেই, শুধু ওই এমসিকিউটা আর ওই যে 1টা-2টা তথ্য মার্ক করা আছে সেইটা পড়তে পারেন। তো এটা নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে বাজারের অন্যান্য যে বইগুলো আছে আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। হ্যাঁ, আমি তো বললাম যে আসলে বইয়ে খুব একটা যে পার্থক্য হয় এরকম না, তবে বইয়ের সাজানো গোছানো তথ্য উপস্থাপনা, ছক, ডাটা থেকে মানে এই যে টেবিল, হ্যাঁ, ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো, বা একটা বই পড়ে যে স্বাদ বা আত্মতৃপ্তি পাওয়া, আমার কাছে মনে হয়েছে এই বইটা পড়ে হয়তো বা ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আপনারা যে নিজের কাছে মানে দেখা গেল হুট করে কোনো একটা তথ্য লাগবে, আপনি বইটার মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, কোনো একটা ছক লাগলো, কোনো একটা টাইটেলের সব তথ্য লাগলো, নোবেলের সব তথ্য লাগলো, আপনি কি পড়বেন, হ্যাঁ, বিগত বছরের সব এমসিকিউ লাগলো, মানে যা যা দরকার আর কি কম বেশি সবই বইটার মধ্যে পেয়ে যাবেন। এক কথায় বইটা পড়ে আপনার একটা আত্মতৃপ্তি আসবে। তবে পড়ার সময় অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল করবেন, যে শুরুতেই কি বলা আছে, কিভাবে পড়তে হয়, কতটুকু পড়তে হবে, কিভাবে পড়বো, এটা জেনে নিয়ে পড়তে পারলে আশা করতেছি এই বইটা আপনাদের খুবই কাজে আসবে। আমি ঠিক জানি না যে আমি আসলে রিভিউ কতটুকু ভালো দিতে পারছি, কারণ আমি রিভিউয়ের কোনো ভিডিও এর আগে দেখি নাই। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে আমি আপনাদের সামনে আসবো, দেখেন আমি লুঙ্গি শার্ট পরেই হয়তো বা ভিডিও করতেছি, এসে আমার কাছে যেরকম যা মনে হয়েছে সেটা শুধু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যদি কেউ নতুন করে বই কিনতে চান, আপনি চাইলে এই বইটা সংগ্রহে রাখতে পারেন। আশা করতেছি বইটা সংগ্রহে রাখলে এবং যথাযথভাবে পড়তে পারলে আপনি আত্মতৃপ্তি বা স্বাদ তো পাবেন, পাশাপাশি পরীক্ষায় সর্বোচ্চ মার্কস এই বইটা থেকে হয়তো বা কমন পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো বইয়ের রিভিউ নিয়ে কথা বলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।